হ্যালো গাইজ, ওয়েলকাম টু ইংলিশ টিউটোরিয়ালস। আশা করি তোমরা সবাই ভালো রয়েছো। এনিওয়েজ, আজকের ক্লাসটা আমরা সেন্টেন্স স্ট্রাকচারের ওপরে করব। অর্থাৎ একটি বাক্যকে তার গঠনের দিক থেকে কভাগে ভাগ করা যায়, তাদেরকে কি বলে এবং কিভাবে আমরা একটি বাক্য দেখে চিনব সেই ভাগগুলি, সেটি হবে আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয়। তাহলে একটা বাক্যকে তার গঠনগতভাবে বা স্ট্রাকচারালি তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, দু নম্বর হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স এবং থার্ড হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স মানে সরল বাক্য, কম্পাউন্ড মানে যৌগিক বাক্য, কমপ্লেক্স সেন্টেন্স মানে জটিল বাক্য। আজকের ক্লাসটা দেখবার পরে তোমাদের কারোরই কিন্তু এই বাক্যের গঠনের দিক থেকে বাক্যকে কিভাবে ভাগ করা যায় বা কিভাবে চিনতে হয় সেটা নিয়ে কোনো ডাউট থাকবে না। ক্লাসটা কিন্তু ভীষণভাবে ইম্পর্ট্যান্ট, কারণ আমরা যদি একটি বাক্যের গঠনগত রূপ থেকে এই বাক্যগুলিকে আইডেন্টিফাই করতে না পারি, তাহলে কিন্তু আমাদের এই ধরনের বাক্যের ট্রান্সফরমেশন করতে বা ক্লজ দিয়ে জয়নিং করতে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। তাই ক্লাসটা খুব মন দিয়ে দেখবে। এই ক্লাসের শেষে কিন্তু তোমাদের বাক্যের গঠনের ভাগগুলি সম্বন্ধে, অর্থাৎ স্ট্রাকচারালি যে ভাগগুলো করা যায় একটি বাক্যকে, সেগুলি নিয়ে কিন্তু আর কোনো ডাউট থাকবে না। তাহলে প্রথমেই আমাদের আলোচনার বিষয়ে সেন্টেন্স, তাই তো, এবং সেন্টেন্সের গঠন। তাহলে সেন্টেন্স বা বাক্য কাকে বলে? ছোটবেলা থেকে আমরা সবাই পড়ে আসছি যে কতগুলি শব্দ যখন পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে আমরা বাক্য বলি। অর্থাৎ গ্রুপ অফ ওয়ার্ডস যেগুলো পাশাপাশি বসে থাকবে এবং সবথেকে ইম্পর্টেন্টলি যেটি একটি সেন্স বা মিনিং কনভে করবে। যদি সেই গ্রুপ অফ ওয়ার্ডসটা কোনো প্রপার মিনিং বা অর্থ প্রকাশ না করে, দ্যাট পার্টিকুলার গ্রুপ অফ ওয়ার্ডস ক্যান নট বি কল্ড আ সেন্টেন্স। ওকে, তাহলে এই সেন্টেন্সকে আমরা তো অর্থ অনুযায়ী, তার মিনিং অনুযায়ী 5 ভাগে ভাগ করা যায়, সেটা আমরা জানি। কি কি না, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ অ্যান্ড এক্সক্ল্যামেটরি। এবং তার গঠনের দিক থেকে একে 3 ভাগে ভাগ করা যায়, সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড অ্যান্ড কমপ্লেক্স। প্রথমেই আমরা জেনে নেব যে সিম্পল সেন্টেন্স কাকে বলে। সিম্পল সেন্টেন্স হচ্ছে এমন একটি বাক্য যে বাক্যতে মাত্র একটাই ফাইনাইট ভার্ব থাকবে। কি বললাম না, সিম্পল সেন্টেন্স হচ্ছে এমন একটি বাক্য যে বাক্যতে একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে এই যে ফাইনাইট ভার্বের কথাটি উঠে এলো, তাহলে প্রথমেই আমাদেরকে জেনে নিতে হবে যে হোয়াট ইজ আ ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব বলতে আমরা কি জানি, কি বুঝি? না দেখো, ফাইনাইট ভার্ব হচ্ছে এমন একটি ভার্ব যে ভার্বটি বা যে ক্রিয়াপদটি বাক্যের সাবজেক্ট, সাবজেক্টের নাম্বার, তার পার্সন এবং বাক্যের টেন্স অনুযায়ী নিজের রূপ পাল্টাতে পারে, চেঞ্জ করতে পারে। অন্যভাবে বলতে গেলে একটি ফাইনাইট ভার্বের সাহায্যে কিন্তু আমরা একটি বাক্যের টেন্স চিনতে পারি। এটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। অর্থাৎ ফাইনাইট ভার্বই হচ্ছে এমন একটি ভার্ব যে ভার্বটা আমাদেরকে একটা বাক্য কোন টেন্সে আছে সেইটা চিনতে সাহায্য করে। অ্যাজ পার এক্সাম্পল, ধরো আমি বললাম আই অ্যাম গোয়িং টু স্কুল, অর্থাৎ আমি স্কুলে যাচ্ছি। এখানে ফাইনাইট ভার্ব কোনটা? গো। গো এর সাথে আইএনজি রয়েছে এবং নট অনলি দ্যাট, তার সাথে কিন্তু একটা অ্যাম অক্সিলারি বি ভার্ব হিসাবে কিন্তু বসে রয়েছে। তাহলে এই যে অ্যাম এবং গোয়িং, এইটা দেখে আমরা চিনতে পারলাম যে এই বাক্যটি কোন টেন্সে আছে না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। আমি ধরো বললাম আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গেছিলাম। এখানে ফাইনাইট ভার্ব কোনটা? ওয়েন্ট। এই ওয়েন্ট ফাইনাইট ভার্বটা কিন্তু আমাদেরকে বলে দিচ্ছে যে এই বাক্যটি রয়েছে পাস্ট টেন্সে, সিম্পল পাস্ট টেন্সে। তাহলে বুঝতেই পারা গেল যে এরকমভাবে ফাইনাইট ভার্ব আমাদেরকে বাক্যের টেন্স চিনতে সাহায্য করে। এবং এই বাক্যটিকেই যদি আমরা পাল্টাতে থাকি, তার সাবজেক্টটাকে চেঞ্জ করে দিই বা তার টেন্সটাকে চেঞ্জ করে দিই, তাহলে এই গো ভার্বটি, যেটা প্রথমে গোয়িং ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াসে, পাস্ট ইনডেফিনাইটে যেটা ওয়েন্ট হয়েছিল, সেটিও কিন্তু রূপ পাল্টাতে থাকবে। অ্যাজ পার এক্সাম্পল, আই গো টু স্কুল, আই অ্যাম গোয়িং টু স্কুল, আই ওয়েন্ট টু স্কুল, আই হ্যাভ গন টু স্কুল, আই উইল গো টু স্কুল, আই উইল বি গোয়িং টু স্কুল। তাহলে বুঝতেই পারছো ভার্বটা কিন্তু রূপ পাল্টাচ্ছে। কেন পাল্টাচ্ছে না, জাস্ট বিকজ বাক্যটির টেন্সটা পাল্টাচ্ছে। তো এই ধরনের ভার্বকে আমরা বলবো ফাইনাইট ভার্ব। এবং এই ফাইনাইট ভার্ব যে বাক্যতে একটা মাত্র থাকবে সেই বাক্যকে আমরা বলবো সিম্পল সেন্টেন্স। একটু ব্যতিক্রম আছে এই নিয়মটির, তবে ব্যতিক্রমের জিনিসটা আমরা একদম ক্লাসের শেষে গিয়ে আলোচনা করব। আগে আমরা প্রাথমিকভাবে পুরোটা বুঝে নিই। তাহলে আমি আবার রিপিট করছি,
তাহলে সিম্পল সেন্টেন্স কাকে বলবো না, যে বাক্যে একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। অ্যাজ পার এক্সাম্পল, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আই ইট রাইস, আমি ভাত খাই। ইউ গো টু স্কুল, তুমি স্কুলে যাও। ইউ হ্যাভ ডান দিস, তুমি এটি করেছো। দেখো এই ধরনের সমস্ত বাক্যেই ফাইনাইট ভার্ব রয়েছে একটি। তাহলে এই ধরনের বাক্যকে আমরা বলবো সিম্পল সেন্টেন্স। নাও কামস কম্পাউন্ড সেন্টেন্স, অর্থাৎ যৌগিক বাক্য। খুব সহজভাবে বোঝবার জন্য এই কথাটি তোমরা জাস্ট একটু মনে রাখো যে যখন দুটো সিম্পল সেন্টেন্স অর্থাৎ দুটি সরল বাক্য একটি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে বা কনজাংশন দ্বারা যুক্ত থাকবে, সিম্পলি বলতে গেলে, তখন সেই সামগ্রিকভাবে পুরো বাক্যটাকে আমরা বলবো কম্পাউন্ড সেন্টেন্স। আবার বলছি, কি দাঁড়ালো? দুটি সরল বাক্য যোগ হবে কিসের দ্বারা না একটি কোঅর্ডিনেটিং কনজাংশন বা কনজাংশনের দ্বারা। অ্যাজ পার এক্সাম্পল, রাম গোজ টু স্কুল, রাম স্কুলে যায়, বাট হিজ ফ্রেন্ড ডাজ নট গো টু স্কুল বা ডাজ নট। তাহলে এই বাক্যটিতে দেখো রাম গোজ টু স্কুল, তাহলে এই অংশটুকুনি যদি শুধু আমরা কনসিডার করি যে রাম গোজ টু স্কুল, এই বাক্যতে সাবজেক্ট রাম, ভার্ব রয়েছে গো, গোটা এখানে ফাইনাইট ভার্ব, তার কারণ দেখো গো এর সাথে ইএস যোগ হয়ে রয়েছে সিম্পল প্রেজেন্ট টেন্সের বাক্য বলে, তাই না? তাহলে এই অংশটা একটি সিম্পল সেন্টেন্স। এরপরে দেখো একটা কনজাংশন রয়েছে, সেটা হচ্ছে বাট, কোঅর্ডিনেটিং কনজাংশন বাট। তারপরে রয়েছে বাট হিজ ফ্রেন্ড ডাজ নট গো টু স্কুল। এই যে হিজ ফ্রেন্ড ডাজ নট গো টু স্কুল, এটিও কিন্তু একটি সিম্পল সেন্টেন্স, তার কারণ এখানেও ফাইনাইট ভার্ব রয়েছে একটা, সেটাও কিন্তু ওই গো। অক্সিলারি ভার্ব হিসেবে ডাজ নট বসে রয়েছে বাক্যটিকে নেগেটিভ করবার জন্য, কিন্তু ফাইনাইট ভার্ব কিন্তু রয়েছে ওখানে একটি গো, এবং ওই গো এর একটি নিজস্ব সাবজেক্টও রয়েছে, সেটা হচ্ছে কে না হিজ ফ্রেন্ড। তাহলে দুটি সরল বাক্য যুক্ত হয়ে রয়েছে একটি কনজাংশনের দ্বারা। এবং কম্পাউন্ড সেন্টেন্স হবার আরও একটি মুখ্য বৈশিষ্ট্য বা শর্ত কি না, এই যে দুটি অংশ, দুটি সরল বাক্য বা দুটি সিম্পল সেন্টেন্স যাই বলো না কেন তোমরা, এই দুটি অংশ কিন্তু নিজেদের অর্থ প্রকাশ করবার জন্য একে অপরের ওপর ডিপেন্ড করে না। অর্থাৎ আমি বলতে চাইছি, রাম গোজ টু স্কুল এর পরের বাকি অংশটুকুনি যদি নাও বা থাকতো, তাহলেও কিন্তু তোমাদের বা আমার এই রাম গোজ টু স্কুল অংশটির অর্থ সম্পূর্ণভাবে বুঝতে, পুরোপুরি বুঝতে অসুবিধে হচ্ছে না। অ্যাজ পার এক্সাম্পল, আরেকটা যদি অন্যরকমভাবে বলতে হয়, যদি রাম গোজ টু স্কুল এবং বাট এই অংশটিকে যদি সরিয়ে দেওয়া হয়, তাহলে পড়ে থাকে কি না হিজ ফ্রেন্ড ডাজ নট গো টু স্কুল। এই অংশটুকুনিও কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ এর অর্থ আমাদের বুঝতে কোনো প্রবলেম হচ্ছে না তার আগের অংশটুকুনি না থাকলেও। তাহলে কম্পাউন্ড সেন্টেন্স আমরা কাকে বলবো? দুটি সিম্পল সেন্টেন্স একটি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে, এবং যখন ওই দুটি অংশ, দুটি সিম্পল সেন্টেন্সই ইন্ডিপেন্ডেন্ট হবে, স্বাধীন হবে, অর্থাৎ যে দুটি অংশ নিজের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারবে, অন্য কারোর ওপর ডিপেন্ডেন্ট হবে না অর্থ প্রকাশ করবার জন্য, তাহলে এই রকম ধরনের বাক্যকে আমরা বলবো কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য। খুব ইন্টারেস্টিং একটা ট্রিক আমি এই ভিডিওয়ে তোমাদেরকে শেখাতে চাই, যে একটি শব্দ আছে যে শব্দগুলির দ্বারা তুমি সমস্ত কোঅর্ডিনেটিং কনজাংশনগুলিকে একসাথে পেয়ে যাবে। শব্দটি কি? ফ্যান বয়েজ, FANBOYS। এই ধরনের শব্দকে ইংলিশে বলা হয় অ্যাক্রোনিম, অর্থাৎ এমন একটি শব্দ যার প্রত্যেকটি লেটার দিয়ে কিন্তু অন্য শব্দকে বোঝানো যায়, তাকে বলা হয় অ্যাক্রোনিম। তাহলে এই ফ্যান বয়েজের মাধ্যমে আমরা সমস্ত কোঅর্ডিনেটিং কনজাংশনকে একসাথে পেয়ে যেতে পারি। কীরকম ভাবে? ফ্যান বয়েজ, FANBOYS, F ফর, অর্থাৎ F বোঝায় ফরকে, A ফর অ্যান, N ফর নর, বয়েজের B ফর বাট, O ফর অর, Y ফর ইয়েট, আর লাস্টে রয়েছে S ফর সো। তাহলে ফ্যান বয়েজ এই ওয়ার্ডটা তোমরা মনে রাখবে, তাহলে সমস্ত কোঅর্ডিনেটিং কনজাংশন কিন্তু তোমাদের একেবারে নখদর্পণে থাকবে। তাহলে আমাদের সিম্পল সেন্টেন্স
এবং কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে আলোচনাটা শেষ হলো। এরপরে হচ্ছে জটিল অংশ, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স। জটিল বাক্য কাকে বলে? জটিল বাক্য হওয়ার জন্য কয়েকটি শর্ত আছে। যদি একটি বাক্য ওই শর্তগুলিকে ফুলফিল করে, তাহলে আমরা ওই বাক্যটিকে কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য হিসেবে কনসিডার করব। কি কি শর্ত, কি কি কন্ডিশন রাদার? এক, বাক্যটির মধ্যে একের বেশি অংশ থাকবে। ঠিক আছে, অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সেও দেখো দুটো অংশ ছিল, তাই না? দুইয়ের বেশিও থাকতে পারতো। ঠিক তেমনি কমপ্লেক্স বা জটিল বাক্যতেও একের বেশি অংশ থাকবে। দিস ইজ দ্য ফার্স্ট কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন হচ্ছে ওই অংশগুলি একটি লিঙ্কার দ্বারা যুক্ত থাকবে। এই লিঙ্কারটা কোনো রিলেটিভ প্রোনাউন হতে পারে, WH ওয়ার্ডস হতে পারে, কোনো সাবঅর্ডিনেটিং কনজাংশন হতে পারে, কোঅর্ডিনেটিং কনজাংশন কিন্তু হবে না। ওকে, তাহলে কোনো একটা আমরা সেই জন্যই লিঙ্কার কনসিডার করব, অর্থাৎ এমন একটি শব্দ যেটি তার দুটি অংশকে, একটি বাক্যের দুটি অংশকে লিঙ্ক করে, তাদের মধ্যে সম্পর্ক স্থাপন করে যোগ করে। ওকে, লিঙ্কার কিন্তু কোঅর্ডিনেটিং কনজাংশনের থেকে সম্পূর্ণ আলাদা, কারণ একটি কোঅর্ডিনেটিং কনজাংশন শুধুমাত্র দুটি বাক্যকে যোগ করে, তাদের মধ্যে কিন্তু কোনো রিলেশনশিপ এস্টাবলিশ করে না। ওয়্যারঅ্যাজ একটা লিঙ্কার কিন্তু একটি বাক্যের কমপ্লেক্স সেন্টেন্সের ইন্টিগ্রাল পার্ট, জাস্ট বিকজ ওই লিঙ্কারটা কিন্তু এস্টাবলিশেস আ কাইন্ড অফ রিলেশনশিপ বিটুইন দ্য পার্টস অফ আ কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, তাহলে ফিরে আসি আবার শর্তগুলিতে। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স হওয়ার জন্য কি কি বললাম? অনেকগুলো অংশ থাকবে, অংশগুলি একটি লিঙ্কার দ্বারা যুক্ত থাকবে। প্রত্যেকটি অংশের মধ্যে, বাক্যের প্রত্যেকটি অংশের মধ্যে কিন্তু ফাইনাইট ভার্ব থাকাটা বাধ্যতামূলক, ম্যান্ডেটরি। অর্থাৎ যতগুলোই অংশ হোক না কেন, প্রত্যেকটা অংশের মধ্যে থাকবে একটি ফাইনাইট ভার্ব। এবারে কমপ্লেক্স সেন্টেন্সের সবথেকে গুরুত্বপূর্ণ শর্ত, সেটি কি না, একটি কমপ্লেক্স সেন্টেন্সের পার্ট বা অংশগুলির মধ্যে একটি থাকবে ইন্ডিপেন্ডেন্ট পার্ট, অর্থাৎ স্বাধীন অংশ। বাকি অংশগুলো কিন্তু ডিপেন্ডেন্ট পার্ট হবে। ইন্ডিপেন্ডেন্ট পার্ট বলতে আমি এমন একটি অংশের কথা বলছি বা বোঝাতে চাইছি যে অংশটির অর্থ স্বয়ংসম্পূর্ণ, অর্থাৎ বাক্যের বাকি অংশটুকুনি যদি নাও বা থাকে, তার অর্থ বুঝতে কিন্তু আমাদের কোনো অসুবিধে হবে না। আর ডিপেন্ডেন্ট পার্ট বলতে কি বোঝাতে চাইছি না, সেই অংশগুলি যেগুলির অর্থ ততক্ষণ ক্লিয়ার হবে না আমাদের কাছে যদি না তার আগের অংশটুকুনি থাকে। অর্থাৎ ওই অংশগুলি, ডিপেন্ডেন্ট অংশগুলি অন্য একটি বাক্যের অংশের ওপরে বা বাক্যের অন্য অংশের ওপরে ডিপেন্ড করবে, নির্ভর করবে, তবেই আমরা ওই অংশটুকুনির অর্থ ক্লিয়ারলি বুঝতে পারবো। দেখে নেওয়া যাক আমি কি বলতে চাইছি। ধরো আমি একটা বাক্য বললাম, আই নো দ্য বয় হু লিভস ইন ব্রাজিল। আমি চিনি ছেলেটিকে যে থাকে ব্রাজিলে। অর্থাৎ এখানে তাহলে লিঙ্কার কোনটা না, প্রথমেই WH ওয়ার্ড আমরা দেখতেই পেয়ে গেছি, দ্যাট WH ওয়ার্ড ইজ দ্য লিঙ্কার। এবার দেখো বাক্যটির দুটো অংশ রয়েছে। প্রথম অংশটি আই নো দ্য বয়, এখানে একটা ফাইনাইট ভার্ব রয়েছে, কোনটা সেটা না নো, তাহলে একটি ফাইনাইট ভার্ব যুক্ত অংশ আমরা পেয়ে গেছি। এরপরে হু থেকে যদি আমরা বাক্যের বাকি অংশটা কনসিডার করি, হু লিভস ইন ব্রাজিল, এখানেও একটা ফাইনাইট ভার্ব রয়েছে, সেটা কোনটা না লিভস। তাহলে বাক্যের দুটো অংশ আমরা পেয়েছি, যে দুটি অংশে দুটি আলাদা আলাদা ফাইনাইট ভার্ব রয়েছে। এরপরে লিঙ্কার আমরা পেয়ে গেছি WH ওয়ার্ডটি, অর্থাৎ হু। এবারে এই বাক্যটিকে যদি আমরা ডিভাইড করি, ভেঙে দিই দুটি অংশে, তাহলে প্রথম অংশে থেকে যাচ্ছে কি না আই নো দ্য বয়, এবং সেকেন্ড পার্টটা কি থেকে যাচ্ছে হু লিভস ইন ব্রাজিল। তাহলে এই হু লিভস ইন ব্রাজিল যদি তোমরা শুধুমাত্র এই অংশটুকুনির মানে বোঝবার চেষ্টা করো বাংলায়, তাহলে মানেটা কি দাঁড়ায়, যে থাকে ব্রাজিলে। শুধু এইটুকুনি অংশই যদি আমি তোমাকে বলি, তাহলে কি এই বাক্যটি আদৌ সম্পূর্ণভাবে কোনো একটি অর্থ প্রকাশ করতে পারছে না? পারছে না। কিন্তু এই অংশটুকুনির আগের অংশটুকুনিকে নিয়ে যদি আমি বলি, অর্থাৎ আই নো দ্য বয়, আমি চিনি বা জানি ছেলেটিকে যে ব্রাজিলে থাকে, তাহলে এইবার কি আমরা পুরো বাক্যটির অর্থ বা মানেটা বুঝতে পারছি ক্লিয়ারলি? ডেফিনেটলি পারছি।
তাহলে এইটাই আমি তোমাদেরকে বোঝাতে চেষ্টা করলাম যে একটি স্বাধীন অংশ রয়েছে, সেটি কোনটা? আই নো দ্য বয়। দেখে নাও, যদি হু লিভস ইন দ্য ব্রাজিলে অংশটুকুনি নাও থাকে, সরিয়ে দিই আমরা, তাহলেও কিন্তু আই নো দ্য বয় এই অংশটুকুনির মানে বুঝতে, অর্থ বুঝতে আমাদের প্রবলেম হচ্ছে না। কিন্তু হু লিভস ইন দ্য ব্রাজিল যদি শুধু এটুকুনিকে নিই, তাহলে কিন্তু তার অর্থ আমরা ঠিকভাবে বা প্রপারলি বুঝতে পারছি না। তো যে বাক্যে এই শর্তগুলি ফুলফিলড হবে, তাহলে সেই বাক্যকে আমরা বলবো কমপ্লেক্স সেন্টেন্স। কোন কোন শর্ত? একের বেশি অংশ থাকবে, প্রত্যেকটি অংশে থাকবে একটি ফাইনাইট ভার্ব, প্রত্যেকটি অংশ একটি লিঙ্কার দ্বারা যুক্ত থাকবে, এবং একটি অংশের উপরে বাক্যের বাকি অংশগুলি ডিপেন্ড করবে, নির্ভর করবে নিজেদের অর্থ প্রকাশ করবার জন্য। তাহলে সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড তিনটি সেন্টেন্সের প্রকারভেদ বা কাদেরকে বলে বা কি করে চিনবে, আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তবে ক্লাসের প্রথমেই আমি তোমাদেরকে বলেছিলাম যে একটি ব্যতিক্রমী ক্ষেত্র আছে সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে, সেটি এবার তোমাদেরকে আমি আলোচনা করে একটু বলে দিই, একটু শুনে নাও। সিম্পল সেন্টেন্স কাকে বলে? কি আলোচনা হয়েছিল আমাদের? না, আমি বলেছিলাম যে সিম্পল সেন্টেন্সে একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, কিন্তু এমন অনেক সিম্পল সেন্টেন্স থাকতে পারে যেখানে একের বেশি ফাইনাইট ভার্ব রয়েছে। কি করে পসিবল সেটা? তাহলে তো পুরো নিয়মটা, পুরো শর্তটাই, পুরো সংজ্ঞাটাই পাল্টে যাচ্ছে। তাহলে কি আমি ভুল বলছি তোমাদেরকে? না, আমি ভুল বলছি না। কীরকমভাবে হতে পারে একটু দেখে নেওয়া যাক। শুধুমাত্র দুটো ফাইনাইট ভার্ব বা দুটো ভার্ব থাকবে তাও নয়, দুটো সাবজেক্টও থাকতে পারে, দুটো, তিনটে, চারটে, পাঁচটা সাবজেক্টও থাকতে পারে একটি সিম্পল সেন্টেন্সে। কিছু উদাহরণ শোনা যাক। রাম অ্যান্ড শ্যাম গো টু স্কুল। তাহলে এখানে ফাইনাইট ভার্ব কটা রয়েছে? একটি। সেটি কোনটা? না, গো। কিন্তু সাবজেক্ট কটা রয়েছে? সাবজেক্ট রয়েছে দেখো দুটো, অর্থাৎ রাম এবং শ্যাম দুজন ব্যক্তির কথা রয়েছে, দুজন স্কুলে যায়, তাহলে সাবজেক্ট এখানে দুজন। কিন্তু যেহেতু এখানে ফাইনাইট ভার্ব একটা রয়েছে, আমরা এই বাক্যটাকেও সিম্পল সেন্টেন্স হিসেবে কনসিডার করব। এটা তো গেল, মিলে গেল, আমাদের ফাইনাইট ভার্ব একটা থাকতে হবে এই শর্তের সাথে, এই বাক্যটা মিলে গেল, সাবজেক্ট যত পারে থাকুক না কেন। এবারে আসছে দুটো ভার্ব রয়েছে, তাও সিম্পল সেন্টেন্স। অ্যাজ পার এক্সাম্পল, রাম ইটস অ্যান্ড ড্রিঙ্কস। রাম খায় এবং পান করে। তাহলে ইটস অ্যান্ড ড্রিঙ্কস দুটো ফাইনাইট ভার্ব, দুটো ভার্ব রয়েছে। তা সত্ত্বেও আমরা এই বাক্যটিকে সিম্পল সেন্টেন্স হিসেবেই কনসিডার করব, কারণ দুটো ভার্বই কিন্তু একজন সাবজেক্টকেই ডিনোট করছে, অর্থাৎ এই দুটো ভার্বেরই সাবজেক্ট কজন? একজন। সেই জন্য আমরা এই বাক্যটাকেও সিম্পল সেন্টেন্স হিসেবেই কনসিডার করব। মনে করে দেখো, কম্পাউন্ড সেন্টেন্সে আমরা কি করেছিলাম? না, ফাইনাইট ভার্ব যুক্ত দুটো সিম্পল সেন্টেন্স ছিল, যে দুটো সিম্পল সেন্টেন্স একটা কনজাংশন দ্বারা যুক্ত হয়েছিল। অ্যাজ পার এক্সাম্পল, রাম গোজ টু স্কুল বাট হিজ ফ্রেন্ড ডাজ নট গো টু স্কুল। এখানে রাম গোজ টু স্কুলের ফাইনাইট ভার্ব ছিল গোজ, সাবজেক্ট ছিল রাম। হিজ ফ্রেন্ড ডাজ নট গো টু স্কুলের ফাইনাইট ভার্ব ছিল গো, সেখানকার সাবজেক্ট ছিল, ওই ভার্বের সাবজেক্ট ছিল হিজ ফ্রেন্ড। এই দুটো অংশ একটা কনজাংশন দ্বারা যুক্ত হয়েছিল, দুটো সেপারেট সিম্পল সেন্টেন্স, যে দুটো অংশের মধ্যে আলাদা সাবজেক্ট, আলাদা ফাইনাইট ভার্ব রয়েছে। কিন্তু এক্ষুনি আমি তোমাদেরকে যে বাক্যটি সিম্পল সেন্টেন্স হিসেবে বললাম, যে রাম ইটস অ্যান্ড ড্রিঙ্কস, এই বাক্যটিতে কিন্তু দেখো দুটি আলাদা আলাদা বাক্য অ্যান্ড কনজাংশনের দ্বারা যুক্ত হয়ে নেই। বেসিক্যালি এখানে কোঅর্ডিনেটিং কনজাংশন অ্যান্ড দুটো ভার্বকে, রাদার দুটো ওয়ার্ডকে যোগ করছে, আলাদা আলাদা সেন্টেন্সকে যোগ করছে না, এবং আলাদা আলাদা সাবজেক্টও কিন্তু ওই দুটি ভার্বের জন্য নেই। তো সেই কারণে আমরা এই বাক্যটাকেও সিম্পল সেন্টেন্স বলবো। তাহলে আই হোপ যে সেন্টেন্স স্ট্রাকচার, সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্স সম্পর্কে তোমাদের আর ডেফিনেটলি কোনো ডাউট নেই, এবং তোমরা খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারবে যে কোন বাক্যটি সিম্পল সেন্টেন্স, কোনটা কম্পাউন্ড বা কোনটা কমপ্লেক্স সেন্টেন্স। খুব শীঘ্রই আমরা সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের ট্রান্সফরমেশনের একটি সিরিজ শুরু করব, যে সিরিজে তোমাদের যদি এই জিনিসটা ক্লিয়ার থাকে, এই কনসেপ্টটা ক্লিয়ার থাকে, তাহলে ট্রান্সফরমেশনও কিন্তু করতে তোমাদের একেবারেই অসুবিধা হবে না। আর আই হোপ যে তোমরা নিশ্চয়ই আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো, ভালো লেগেছে নিশ্চয়ই। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও, শেয়ার করে দিও,
আর ইংলিশ টিউটোরিয়ালস চ্যানেলটির তোমাদের সাপোর্ট ভীষণভাবে প্রয়োজন, কারণ তোমাদের হেল্প ছাড়া এই চ্যানেলটা গ্রো করতে পারবে না। সো একটু সাপোর্ট করবার জন্য, হেল্প করবার জন্য বা আমার এফর্টটাকে জাস্টিফাই করবার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটাকে প্রেস করতে ভুলো না, যাতে ভবিষ্যতের ভিডিও নোটিফিকেশনটা তোমরা প্রথমেই পেয়ে যাও। ইন দ্য মিন টাইম সকলে ভালো থেকো, স্টে সেফ, কিপ ওয়াচিং ইংলিশ টিউটোরিয়ালস, কিপ লার্নিং, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি ইয়োর টাইম। থ্যাংক ইউ।